নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা শুনতে চলেছেন বিক্রম বেতালের একটি গল্প। বেতাল তার অষ্টম গল্প শেষ করে ফিরে যায় শ্মশানের সেই শিরীষ গাছে। রাজা বিক্রমাদিত্য তার পিছন পিছন গিয়ে তাকে আবার শিরীষ গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে হাঁটা শুরু করে। তখনই বেতাল শুরু করে তার নবম গল্প, চোরের গল্প। আজকের গল্পটি আমরা নিয়েছি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত বেতাল পঞ্চবিংশতির গল্প থেকে। তাহলে আর কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, চোরের গল্প। মগধপুর নামে এক রাজ্যের রাজার নাম ছিল বীরবর। বীরবরের অনেক প্রজাদের মধ্যে হিরণ্যদত্ত নামে এক ঐশ্বর্যশালী বণিক ছিলেন। ওই বণিকের মদন সেনা নামে পরমা সুন্দরী এক কন্যাও ছিল। বসন্ত উৎসবের দিনে মদন সেনা নতুন সাজে সেজে অন্যান্য সখীদের সঙ্গে মনের আনন্দে উপবনে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময়ই ধর্মদত্ত নামে এক বণিকের ছেলে সোমদত্ত বসন্ত উৎসবে যোগ দিতে সেখানে উপস্থিত হল। সে দূর থেকে পরমা সুন্দরী মদন সেনাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সোমদত্ত মদন সেনাকে দেখে এত মুগ্ধ হয়ে গেল যে সে আর দেরি না করে মদন সেনার কাছে গিয়ে তার মনের ইচ্ছা প্রকাশ করল। সোমদত্ত বলল, আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি। তুমি আমাকে বিয়ে করে আমার মনের বাসনা পূর্ণ করো আর আমাকে সুখী করো। যদি আমার এই কাতর প্রার্থনা তুমি পূর্ণ না করো তাহলে আমি তোমার সামনেই মারা যাব। এই কথা শুনে মদন সেনা অস্থির হয়ে পড়ল এবং সোমদত্তকে অনেক করে বোঝাতে লাগল, কিন্তু অনেক সদুপদেশ দিয়েও তাকে কিছুতেই শান্ত করতে পারল না। কোমল স্বভাবের মদন সেনা একজন যুবকের প্রাণ রক্ষা করা বড় ধর্ম বলে মনে করে তাকে বলল, আজ থেকে ঠিক 5 দিন পরে আমার বিয়ে। তবে আমি কথা দিলাম তোমায়, শ্বশুরবাড়ি যাবার আগে তোমার সঙ্গে আমি দেখা না করে কখনোই যাব না। মদন সেনার কথায় শান্ত হয়ে সে বাড়ি ফিরে গেল। নির্দিষ্ট দিনে মদন সেনার বিয়ে হয়ে গেল। রাতে আত্মীয়েরা চলে গেলে মদন সেনা শয়নগৃহে প্রবেশ করল। সে খাটের এক পাশে চুপ করে বসে রইল। তার স্বামী যখন তার সঙ্গে কথা বলতে গেল, মদন সেনা তখন কোনো সাড়া দিল না। তার স্বামী যখন মদন সেনার এরকম ব্যবহারে রুষ্ট হয়ে উঠেছে, তখন সে সোমদত্তের সমস্ত ঘটনা তাকে খুলে বলল। প্রতিজ্ঞা পালনের জন্য তার সঙ্গে আমাকে একবার দেখা করতেই হবে। তুমি আমাকে একবারের জন্য অনুমতি দাও। এ কথা শুনে মদন সেনার স্বামী প্রথমে আপত্তি করলেও পরে মত দিল। বলল, না গিয়ে যখন তুমি ছাড়বে না তখন যাও। তুমি যখন কথা দিয়েছো তখন কথা রাখা উচিত। মদন সেনা স্বামীর অনুমতি পেয়ে সেই রাতেই বিয়ের এক গা গয়না পরে সমস্ত শরীর কাপড়ে ঢেকে নিয়ে সোমদত্তের বাড়ি দিকে গেল। এক চোর তার সামনে এসে পথ আটকে দাঁড়িয়ে বলল, তোমার কি কোনো ভয় ডর নেই? এক গা গয়না পরে একা একা এই অন্ধকার রাতে পথে বেরিয়েছ? এখনই গয়নাগুলো খুলে দাও আমাকে। মদন সেনা ভয় পেয়েছে, কিন্তু সে ভাব বাইরে থেকে সে প্রকাশ করল না। বলল, আমি হলাম বণিক হিরণ্য দত্তের মেয়ে। স্বামীর অনুমতি নিয়ে সোমদত্তের সঙ্গে আমি দেখা করতে তার বাড়ি যাচ্ছি। চোর সব কথা শুনে তার গা থেকে গয়নাগুলো খুলতে উদ্যত হলে ব্যাকুল হয়ে হাত জোড় করে মদন সেনা বলল, ভাই, আমি তোমার কাছে হাত জোড় করছি। এইসব গয়না আমি তোমাকেই দেব। আমি প্রতিজ্ঞা করছি। তুমি শুধু কিছুক্ষণ অপেক্ষা করো। আমি প্রতিজ্ঞা পালন করে ফিরে আসি আগে।
তারপর আমি আমার সমস্ত গয়না তোমাকে দিয়ে দেব। মদন সেনার কথায় বিশ্বাস করে চোর তাকে ছেড়ে দিয়ে তার ফিরে আসার অপেক্ষায় সেখানেই বসে রইল। মদন সেনা সোমদত্তের ঘরে ঢুকে দেখে সোমদত্ত ঘুমিয়ে আছে। তাকে জাগিয়ে দিতেই সোমদত্ত এই গভীর রাত্রে তার ঘরে মদন সেনাকে দেখে খুব ভয় পেয়ে জিজ্ঞাসা করল, তুমি এত রাতে আমার বাড়িতে কিভাবে এলে? তোমায় যে আমি কথা দিয়েছিলাম, সেই কথা রাখতেই আমি তোমার কাছে এসেছি। ভয় নেই, আমার স্বামীর অনুমতি নিয়েই এসেছি। এখন তোমার যা ইচ্ছা। সোমদত্ত কিছুক্ষণ চিন্তা করে বলল, তুমি যে প্রতিজ্ঞা পালনের জন্য এতখানি কষ্ট স্বীকার করেছো, আর বিপদ আছে জেনেও তাকে তুচ্ছজ্ঞান করেছো, এজন্য আমি খুবই খুশি। সব জেনেও তোমার স্বামী যে তোমাকে আমার কাছে আসতে দিয়েছেন, এতে তার মহত্তরই পরিচয় পাওয়া যায়। তুমি তোমার স্বামীর কাছে নির্ভয়ে ফিরে যাও। ইতিমধ্যে চোর সেখানে বসে বসে ভাবছিল মেয়েটি মিথ্যা স্তোকবাক্যে তাকে ভুলিয়ে চলে গিয়েছে নাকি। সে ভাবছিল সে আর বোধহয় ফিরবে না। চোর মনে মনে বলল, আমার মতো মূর্খ এ জগতে আর একজনও নেই। এমন সময় মদন সেনাকে ফিরে আসতে দেখে সে খুবই অবাক হলো। মদন সেনা তার ফিরে আসায় দেরি হলো কেন তার কারণ তাকে খুলে বললে চোর এই সত্যবাদিনী স্ত্রীলোকটির ওপর খুবই খুশি হয়ে তাকে বলল, তোমার ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। তোমার অলংকারের উপর আমার আর কোনো লোভ নেই। তুমি তোমার স্বামীর কাছে গিয়ে সুখে শান্তিতে বাস করো, যাও। তার এই ব্যবহারে মদন সেনার স্বামী কিন্তু মোটেই সন্তুষ্ট হতে পারেনি। তাই মদন সেনা তার স্বামীর কাছে ফিরে এলে স্বামী আর আগের মতো তার সঙ্গে কোনো কথা না বলে চুপ করে শুয়ে রইল। গল্প শেষ করে বেতাল বলল, মহারাজ, তোমাকে এবার বলতে হবে এই চারজনের মধ্যে কি সবচেয়ে হৃদয়বান এবং ভালো মানুষ। বিক্রমাদিত্য বললেন, চোরকেই আমি ভালো মানুষ বলবো। বেতাল বলল, কেন 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 মহারাজ? বিক্রমাদিত্য বললেন, মদন সেনার স্বামী সম্পূর্ণ বিশ্বাস করে খুশি মনে তার প্রস্তাবে সম্মত হননি। যদি খুশি মনে মদন সেনার প্রস্তাব মেনে নিত তাহলে সে ফিরে এলে তার সঙ্গে এরকম ব্যবহার কখনোই করতে পারত না। আর সোমদত্ত প্রথমে অধৈর্য হয়ে মদন সেনাকে বিয়ে করার জন্য যে আগ্রহ দেখিয়েছিল, কিন্তু পরে শাস্তি পাওয়ার ভয়ে তাকে তার ফিরিয়ে দেওয়া কখনো উচিত কাজ হয়নি। সোমদত্তের এ বিষয়ে আগেই ভাবা উচিত ছিল। মদন সেনা যা করতে চেয়েছিল তা কখনোই সমর্থনযোগ্য নয়। শুধুমাত্র প্রতিজ্ঞা পালনের জন্য গভীর রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া কোনো স্ত্রীরই উচিত কাজ নয়। কিন্তু চোরের কাজ সুযোগ পেলেই চুরি করা। এই গভীর রাতে মদন সেনাকে সে একা পেয়ে সে তার অলংকার অনায়াসেই কেড়ে নিতে পারত, কিন্তু শ্রদ্ধা দেখিয়ে এবং মদন সেনাকে বিশ্বাস করে সে কিছুই করেনি। এমন উদারতা সামান্য একজন চোরের থেকে কখনোই কি আশা করা যায়? যায় না। মহারাজ, এবারও তুমি সঠিক উত্তর দিয়েছ, তাই শর্ত অনুযায়ী আমি চললাম মহারাজ, আমি চললাম। চললাম মহারাজ। বিক্রমাদিত্যের কাছ থেকে সঠিক উত্তর পেয়ে বেতাল আবার শ্মশানে গিয়ে সেই গাছে ঝুলে পড়ল। আর বিক্রমাদিত্য আর যা কাজ তাই করলেন। গাছ থেকে বেতালকে নামিয়ে কাঁধে চাপিয়ে আবার হাঁটতে শুরু করলেন।
এতক্ষণ আপনারা শুনছিলেন বেতালের বলা নবম গল্প চোরের গল্প। গল্পের সূত্রধার এবং মদন সেনার ভূমিকায় আমি রায়া, গল্পকথক এবং বিক্রমাদিত্যের ভূমিকায় প্রীতম, বেতাল এবং স্বামীর ভূমিকায় সুমন, সোমদত্ত এবং চোরের ভূমিকায় অনিমেষ, পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গল্প বুক। ধন্যবাদ।